সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন বানচাল করতে রক্তের খেলা শুরু, যুবদল নেতার হত্যায় ভয়ঙ্কর পরিকল্পনার গন্ধ, বিস্ফোরক অভিযোগ নয়নের। এদিকে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো, দিল্লিতে চাপ বাড়ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন মোড়ের সামনেই? এরপর থাকছে হাসিনার মৃত্যুদণ্ডে মুজলুমের কান্না কিছুটা থামবে, জামায়াত আমির। এবং সর্বশেষ, আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিক নির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনা সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার মুক্তি চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন, সময় এখন পরিবর্তনের। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ হিসেবেই যুবদল নেতাকে হত্যা, নয়ন। পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি ঘটনাটিকে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত একটি পরিকল্পিত অপারেশন হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই সুনির্দিষ্টভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে। ঘটনার তদন্ত সংক্রান্ত প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে নয়ন জানান, হত্যার ধরন, সময়, নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতির সার্বিক প্রেক্ষাপট বুঝিয়ে দেয় এটি সাধারণ ব্যক্তিগত শত্রুতার ঘটনা নয়। ভিডিও ফুটেজে দেখা পদ্ধতি, আক্রমণের প্রস্তুতি এবং সমন্বয় ইঙ্গিত করে একটি সংগঠিত দল পরিকল্পিতভাবে এই হামলাটি পরিচালনা করেছে। তার দাবি অনুযায়ী, নির্বাচন বিলম্বিত করার চেষ্টা এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি মনে করেন, দেশে নির্বাচনের আলোচনা সামনে এগোতে শুরু করলে এই শক্তি সক্রিয়ভাবে অস্থিরতা পরিবেশ সৃষ্টিতে নেমে পড়ে। গোলাম কিবরিয়াকে টার্গেট করার বিষয়টি সেই ধারাবাহিক পরিকল্পনার অংশ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নয়ন। তার মতে, দ্রুত ব্যবস্থা না নেওয়া এবং হত্যাকারীদের শনাক্তে দেরি হওয়া এ ধারণাকে আরও জোরদার করে যে সংগঠিত কোনো পক্ষ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে এবং তদন্তকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত হবে এবং নির্বাচন ফলাফলও পরিষ্কারভাবে প্রতিফলিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল এই গণপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নাশকতামূলক পথ অবলম্বন করছে বলে নয়নের দাবি। দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে নয়ন উল্লেখ করেন যে দেশের আইন, আদালত ও সাংবিধানিক কাঠামো থাকলেও গত এক দশকের বেশি সময় কার্যকারিতা ছিল সীমিত। তার বক্তব্য অনুযায়ী, নাগরিকদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন এখনও পুরোপুরি শেষ হয়নি। গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড সেই চলমান রাজনৈতিক প্রক্রিয়ার উপর নতুন করে চাপ প্রয়োগের কৌশল হিসেবেও দেখা যেতে পারে। সভায় উপস্থিত অন্যান্য নেতারা হত্যাকাণ্ডকে স্বচ্ছ নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ার সময়ই অস্থিতিশীলতার সৃষ্টির নতুন সংকেত হিসেবে দেখেন। তাদের মতে, নির্বাচনের পরিবেশ যতই এগোতে থাকে ততই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে নাশকতামূলক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে, আর সাম্প্রতিক হত্যাকাণ্ড সেই তৎপরতারই অংশ। গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত মন্তব্য না করলেও রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে নানা আলোচনা ও বিশ্লেষণ অব্যাহত আছে।
এদিকে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো, দিল্লিতে চাপ বাড়ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন মোড়ের সামনে? বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় এবং তাকে ভারতে থেকে ফেরত আনার দাবি। জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, আন্দোলনকারী সংগঠন এবং নাগরিক সমাজ প্রত্যর্পণ ইস্যুটি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে। তাদের দাবি, দণ্ডপ্রাপ্তা ব্যক্তিকে বিদেশে আশ্রয় দেওয়া দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ নীতির পরিপন্থী। ফলে বিষয়টিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয়বস্তু তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের সক্রিয় অবস্থানও আন্তর্জাতিক মহলে আলোচনার বিস্তর ঘটিয়েছে। মৃত্যুদণ্ড ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে গ্রেফতারি পরোয়ানা আপডেটের প্রক্রিয়া শুরু করেছে, যা ইন্টারপোলের মাধ্যমে কনভিকশন ভিত্তিক নোটিশ হিসেবে আবেদনের রূপ নিতে পারে। এই পদক্ষেপ কার্যকর হলে প্রত্যর্পণের বিষয়টি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার পর্যায়ে চলে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও দিল্লিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রায় ঘোষণার পর আন্তর্জাতিক গণমাধ্যমে দক্ষিণ এশিয়ায় বিচার ব্যবস্থা, গণহত্যার দায় নিরূপণ এবং শরণার্থী রাজনীতিকে কেন্দ্র করে নতুন বিশ্লেষণ শুরু হয়েছে। ফলে দিল্লির ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক পর্যবেক্ষকের অভিমত। জাতিসংঘ বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টিকে আন্তর্জাতিকভাবে আরও গুরুত্ব দিয়েছে। যদিও তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করেনি, তবুও বিচার প্রক্রিয়ার অগ্রগতির স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ভারতের অবস্থান এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। দিল্লির কূটনৈতিক মহলের ধারণা, ভারত সরাসরি প্রত্যর্পণে সম্মত হওয়ার মতো সিদ্ধান্ত নেয়নি, তবে সরাসরি প্রত্যাখ্যান করার অবস্থানেও নেই। এই অনিশ্চয়তার কারণে বিষয়টি ঘিরে অভ্যন্তরীণভাবে কৌশল নির্ধারণ, আইনগত ব্যাখ্যা প্রস্তুত এবং সময়ক্ষেপণের সুযোগ তৈরি হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলোতেও রায় নিয়ে ব্যাপক আলোচনার বদলে রাজনৈতিক প্রতিক্রিয়া ও প্রক্রিয়াগত দিকগুলো বেশি গুরুত্ব পাচ্ছে, যা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে কূটনৈতিক অবস্থান তৈরির জন্য একটি ন্যারেটিভ অ্যাডজাস্টমেন্ট। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ইতিহাসে প্রত্যর্পণ ইস্যুটি নতুন নয়। বাংলাদেশ অতীতে ভারতের অনুরোধে একাধিক গুরুত্বপূর্ণ আসামিকে প্রত্যর্পণ করেছে। তাই বাংলাদেশি বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ভারতের ওপর চুক্তি পালনের দায়িত্ব আরও জোরালোভাবে প্রযোজ্য। আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ যদি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিষয়টি উপস্থাপন করে, তাহলে ভারতের ওপর চাপ আরও বাড়তে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে প্রত্যর্পণ ইস্যুটি আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসবে বলে বিভিন্ন সূত্র ধারণা করছে। কূটনৈতিক মহলের মতে এই বৈঠকের ফলাফল দুই দেশের আগামী দিনের সম্পর্ক এবং এই সংকটের পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের অভ্যন্তরে আন্দোলনকারীরা বলছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত না আনলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত। বিভিন্ন সংগঠন ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা শুরু করেছে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশও এই ইস্যুকে কেন্দ্র করে আরও উত্তপ্ত হয়ে উঠছে। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন একটি মোড়ে নিয়ে এসেছে। ভারত কি বিদ্যমান চুক্তি অনুসারে প্রত্যর্পণে সম্মত হবে, নাকি কূটনৈতিকভাবে বিকল্প পথ খুঁজবে, এ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। রায়, প্রত্যর্পণ চুক্তি, আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক রাজনীতির জটিলতা মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের আগামী অধ্যায় এখন এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।